সংবিধান সম্পর্কে আমি আপনাদেরকে আজকে কিছু কোশ্চিন পড়াবো, আর সংবিধানটা আমি আপনাদেরকে আরেকবার দেখাবো। কিছু কোশ্চিন পড়াবো এবং সংবিধানটা আরেকবার দেখাবো। তো আমরা এখানে যে কাজটা এখন করবো সেটা হলো কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সংবিধানটা বের করবো। কনস্টিটিউশন ইংলিশ। তো দেখেন, বাংলাদেশের সংবিধানের আমরা হলো দুইটা আর্টিকেল, আমরা দুইটা মানে ওয়েবসাইট দেখতেছি। তো ওয়েবসাইটে কি লেখা আছে দেখছেন? লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের আইন ও সংসদীয় ব্যাপার যে দপ্তরটা আছে সেই দপ্তরটার কথা এখানে বলা আছে। তো এবং লেখা আছে লস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের আইন। তো এটা বাংলাদেশের সংবিধান এবং এখানে বাংলাদেশের পুরা সংবিধানের সবগুলা ব্যাপার লেখা আছে, এখানে একদম ডিটেলসে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই সংবিধানের প্রথমে আছে হলো প্রিয়েম্বল বা সূচনা। তো কি করছে এখানে বলেন তো? ক্লিক হিয়ার টু ভিউ ফুল অ্যাক্ট। আচ্ছা, আমি ওটা পরে দেখতেছি। তো বাংলাদেশের যে আইন, সে আইনটা এখানে আছে। লস অফ বাংলাদেশ, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, লস ইন বাংলাদেশ, বাংলাদেশ এই। আচ্ছা, এখানে প্রথমে আছে সূচনা। তো সূচনাতে কি আছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তাহলে আমাদের সংবিধানের শুরুতে কি আছে বলেন তো? সংবিধানের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা দেখেছি। তো এটা এবং নিচে বাংলায় লেখা আছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। হ্যাঁ, ইংলিশে এটা কি দেখেন? ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়েন্ট দ্য মার্সিফুল, ইন দ্য নেম অফ ক্রিয়েটর দ্য মার্সিফুল। in the name of Allah the beneficiary the merciful, the name of creator the merciful। হ্যাঁ, এবং সূচনার ইংলিশ প্রিয়েম্বল। তো এটা তো পুরোটা আমরা দেখতেছি এখানে আছে। দেখেন এখানে বলা আছে আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করি, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম এর মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। দিয়ে এরকম আমরা অঙ্গীকার করতেছি যে এই সেই বিভিন্ন কথাবার্তা এখানে হলো বলা আছে। আমি সবগুলা ডিটেলস এই জন্য পড়াচ্ছি না, আমি জাস্ট খালি আপনাদের আইডিয়া দিচ্ছি, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হবে। তো তো একদম চেঞ্জ হলে একদম নতুন যেটা আছে সেটা আপনার লাগবে। তো এখানে কিন্তু একবারও বলা নাই যে মুক্তিযুদ্ধের কথা, এখানে বলা আছে জাতীয় মুক্তির জন্য। দেখছেন, জাতীয় মুক্তির জন্য, জাতীয় মুক্তির জন্য স্বাধীনতা ঘোষণা করি। এবং দেখেন এখানে কত সুন্দর করে বলা আছে, আমরা অঙ্গীকার করতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের জাতীয় বীর, আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সেই সকল আদর্শই হবে এই সংবিধানের মূলনীতি। তো এগুলো সবই চেঞ্জের কথা বলছে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, সিস্টেমটা আগে আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আছে এই আমরা কবে স্বাধীনতা ঘোষণা করেছি, এবং তারপরে আছে দেখেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই মূলনীতির কথা বলা আছে। এবং আমাদের লক্ষ্যের কথা বলা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ মুক্ত সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত। হ্যাঁ, তো আমরা কিরকম সমাজ গড়ে তুলবো এবং কি কি নিশ্চিত হবে সেটাও আমাদের প্রস্তাবনায় বলা আছে। এখন এখানে বলা আছে যে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তা সমৃদ্ধি লাভ করি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন, সেই জন্য
বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। হ্যাঁ, এবং লাস্টে বলা আছে যে 1979 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ, মানে 1972 সালের খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখ এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করি। ডেট দেওয়া আছে কবে থেকে সংবিধানটা আমরা চালু করলাম। তো এই দেখেন 72 সালের 4 নভেম্বর, আমরা তো জানি সংবিধান রচনা এবং বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করছে। তো এই হলো বাংলাদেশের সংবিধানের একদম স্টার্টিং পেজ, একদম স্টার্টিং পেজ। তো এই জিনিসটা আমাদের একদম মুখস্থ রাখতে হয়, যে কোনো কিছু আসলে যাতে আমরা বলতে পারি। এবং ইংলিশে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, আপনারা সংবিধানের ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মুখস্থ হবে এবং সংবিধানটা পড়া হবে। তাহলে সংবিধানের যে প্রস্তাবনাটা আছে, সেই প্রস্তাবনাটা কি আমরা বুঝতে পারলাম? সংবিধানের প্রস্তাবনাটা আছে, এটা কি আমরা বুঝতে পারছি? প্রস্তাবনাটা মুখস্থ করা খুব কষ্ট হবে না? এখন মুখস্থ করতে হবে না, বারবার পড়তে পড়তে একসময় হয়ে যাবে। প্রস্তাবনা অনেক বড়, তাই না? আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে। প্রিম্পল প্রস্তাবনা বা প্রিম্পল, এটা আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার চলেন আমরা প্রস্তাবনা তো দেখলাম। তো সংবিধানের শুরুতে প্রস্তাবনা প্রিম্পল আছে, এটা আমরা জানি, দেখলাম আর কি। এবার চলেন আমরা সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝো। তো সংবিধানের 7-1 এবং 7-2 প্রাধান্য সম্পর্কে বলা আছে। এখানে প্রাধান্য সম্পর্কে কি বলা আছে? চেঞ্জ হইতে পারে, এই জন্যই তো আমরা এখন ওইভাবে গুরুত্ব দিচ্ছি না, মানে একদম ঠুটস্থ করে ফেলতেছি না, কারণ চেঞ্জ হইতে পারে। আমরা জাস্ট কি দেখাচ্ছি কি কি আছে। তো এখানে দেখেন কি বলা আছে, বাংলাদেশ সংবিধানের 7-ক এবং 7 এই যে 1-7-2 সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে। এখানে বলছে বাংলাদেশ সংবিধানের প্রাধান্য হচ্ছে দেশের যে কোনো অবস্থায় বিরাজ করুক না কেন সংবিধানের কার্যকারিতার ওপর কোনো প্রভাব পড়বে না। এটি যেহেতু নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের সকল কাজের বৈধতা প্রদান করে, তাই এই বিভাগগুলোর কোনো কাজই বৈধ বলে গণ্য হবে না যদি এগুলো সংবিধান সম্মত না হয়, অর্থাৎ অথবা সংবিধানের উদ্দেশ্য প্রতিফলিত না হয়। কথা বুঝতে পারছেন? এই বিভাগের কোনো কাজই বৈধ হবে না এক্সেপ্ট এগুলা যদি সংবিধান সম্মত না হয় অথবা সংবিধানের উদ্দেশ্য প্রতিফলিত না হয়। যদি কোনো কাজ সংবিধান অনুযায়ী না হয় তবে কোনোভাবে আইন তৈরি করে ওই কাজকে বৈধতা দেওয়া যাবে না, এটা বলা আছে সংবিধান। আমরা সংবিধান মানে রাষ্ট্র পরিচালনা, আমাদের সংবিধানের প্রাধান্য। তো সংবিধানের প্রাধান্য জিনিসটা এখানে দেখলাম। এবার দেখি রাষ্ট্র প্রস্তাবনা জিনিসটা কি, মানে রাষ্ট্র চলে কিভাবে সেটা আমরা একটু দেখি। তো এখানে দেখেন বলা আছে যে রাষ্ট্র নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আপনার আইন বিভাগ, এই 3টা ভাগে চলে। এই 3টা ভাগ কার কার সাথে রিলেটেড সেটা একটু আপনাদের দেখাই। প্রথমে দেখেন এই প্রজাতন্ত্র, প্রথম ভাগ হলো প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার। হ্যাঁ, আচ্ছা, চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ। তো এই একটা বিভাগের আমার রাষ্ট্র চলে। নির্বাহী বিভাগ মানে এক্সিকিউটিভ। নির্বাহী বিভাগের প্রধানকে, নির্বাহী বিভাগের প্রধান হলো কি আছে এই দেখেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আর এই 2-এর খতে ছিল আপনার হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাদ দেওয়া হয়েছে, এখন আবার অ্যাড করা হয়েছে। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। স্থানীয় শাসন মানে আপনাদের লোকাল যে গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট মানে বোঝাচ্ছে আপনার ওই ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, সিটি কর্পোরেশন, এই টাইপের জিনিসপত্র। 4-এ আছে প্রতিরক্ষা বিভাগ, 5-এ আছে অ্যাটর্নি জেনারেল। তো এরা হলো সবাই বাংলাদেশের নির্বাহী বিভাগ। হ্যাঁ, এরা একদম নির্বাহী বিভাগ, চতুর্থ।
আর আইনের যে ভাগটা আছে, আইনসভা ওরা নির্বাহী মানে এক্সিকিউটিভ, এরা হলো যে কোনো শাসন প্রয়োগ করে সরাসরি। আর আইন বিভাগ হলো আইন বানায়, কি জাতীয় সংসদ। তারপরে কি আছে, অর্থ আইন প্রণয়ন, অর্থ সংক্রান্ত পদ্ধতি। আরেকটা আছে আইন প্রণয়ন ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা, দেখেন অধ্যাদেশ, আইন প্রণয়ন ক্ষমতা, তাহলে এই কয়টা গেল আমার হলো আইন প্রণয়নের যে ব্যাপারটা। সংসদ এবং সংসদের আইনের মধ্যে আছে হলো আপনার অর্থ সংক্রান্ত, আরেকটাতে আছে হলো অধ্যাদেশ, মানে যখন সংসদ থাকবে না এরকম অবস্থায় কোনো জরুরি আইন লাগলে সেটা রাষ্ট্রপতি পেশ করে, সেটা অধ্যাদেশ। আর আরেকটা আমরা দেখতেছি সেটা হলো নির্বাহী বিভাগ, সরি বিচার বিভাগ, যে আপনি কোনো অপরাধ করছেন আপনার বিচার। তো বিচার বিভাগের একে আছে সুপ্রিম কোর্ট, তারপর আছে অধস্তন আদালত, যেগুলো আমরা এই যে আমাদের জেলা বা শহরে দেখি, সেগুলো হলো অধস্তন আদালত। আর একটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। হ্যাঁ, প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, আমরা আসবো আস্তে আস্তে আসবো প্রশাসনিক ট্রাইব্যুনাল। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে কি কি ভাগ দেখলাম আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য? আহ প্রথমে আমরা হলো কয় নাম্বার ভাগটা দেখলাম, এটা কয় আছে, 4 নাম্বার ভাগ। তারপরে আছে হলো আপনার আইনে আছে 5 নাম্বার ভাগ। আর বিচার আছে কততে, বিচার আছে হলো 6 নাম্বার ভাগ। বিচার 4, 5, 6, এই 3টা বিভাগের সমন্বয়ে রাষ্ট্র চলে। তো এখানে প্রাধান্য বলতে, সংবিধানের প্রাধান্য বলতে, আমরা যদি 7-1 আর কয় দেখলাম, তো এখানে 7-1 এই যে সংবিধানের প্রাধান্য দেখা যায়, ক্লিক করে কি আছে দেখি। এখানে বলছে 7-1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হইবে জনগণ, এবং জনতার পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ করবে এই সংবিধানের অধীন বা কর্তৃত্বে কার্যকর হইবে, এবং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোন আইন যদি সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ তাহা বাতিল হইবে। এটাই হলো সংবিধানের প্রাধান্য, মানে সর্বোচ্চ ক্ষমতার মালিক জনগণ, এবং সংবিধান সর্বোচ্চ, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং কোনো আইন যদি সংবিধানের সাথে কনফ্লিক্টেড হয় তাহলে সেই আইন বাদ করবে। সংবিধান অলওয়েজ দা সুপিরিয়র, সংবিধান সব থেকে বেশি সুপিরিয়র। তো বোঝা গেছে এটা। সংবিধান কবে পড়ছেন? সেটা তো পড়াই দিছে কবে? এই যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, 2 উইকস। তাহলে তো সব মনেই আছে, আমরা অনেক আগে পড়ছি। এবার আমরা সংবিধানের প্রাধান্যের পরে আছি সাংবিধানিক আইন বলতে কি বুঝে। হ্যাঁ, তো সাংবিধানিক আইন বলতে কি বোঝে, এখানে আমরা দেখতেছি যে সংবিধানের প্রদত্ত বিধিসমূহের ব্যাখ্যা যে সমস্ত আইনে পাওয়া যায়, এবং সংবিধানের কোনো প্রশ্ন বা বিরোধ মীমাংসার জন্য আদালত যে ব্যাখ্যা দিয়ে থাকে, সংসদের বিধিসমূহ, সংবিধানের প্রথাসমূহ, সংবিধানের ওপর সংবিধান বিশেষজ্ঞদের লেখা মূল যে সংবিধান রয়েছে তাই সাংবিধানিক আইন। উদাহরণস্বরূপ বাংলাদেশের সংবিধানের একটি অনুচ্ছেদ 75-এ বলা আছে সংসদ কিভাবে কাজ করবে। হ্যাঁ, সুতরাং ওইটা হবে সাংবিধানিক আইন। আবার সংবিধানের 6 নং অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে গণ্য হইবে। এখানে নাগরিকত্ব অর্থ বুঝতে বাংলাদেশের নাগরিকত্ব আইন দেখতে হবে, সুতরাং এই আইনটি হবে সাংবিধানিক আইন। তো সরাসরি যদি সংবিধানে কোন আইনের কথা উল্লেখ করে, যেটা আমরা দেখলাম যে সংসদের মাধ্যমে, বা সংসদ যদি কোনো বিধি প্রণয়ন করে, বা সংবিধানের বিভিন্ন প্রথা সমূহ, বা সংবিধানের উপর বিশেষজ্ঞদের লেখা, এই জিনিসগুলোকে একত্রে বলা হয় সাংবিধানিক আইন। এবং উদাহরণ কি, যেরকম সংবিধানের 6 নম্বরে বলা আছে যে বাংলাদেশের নাগরিক সম্পর্কে বলা আছে। তো আমরা যেখানে ছিলাম যে, এবার আমরা কনস্টিটিউশন যদি দেখি তাহলে এখানে দেখবো যে কি গেল, জাতীয়তাবাদ, সংবিধানের প্রাধান্য, তো এই যে নাগরিকত্ব, এখানে বলছে যে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারণ ও নির্ধারিত হইবে। হ্যাঁ,
এবং বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবে। তো বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে। আমরা এইখানে যে আইনের কথা বলা আছে এই ডিটেলসে যদি আমরা ঢুকি তাহলে আমরা এই আইন সম্পর্কে জানতে পারবো যে এইখানে বলা আছে আপনার সাংবিধানিক আইন, এই জিনিসটাই আইন। কথা বলা যায় আইন জিনিসটা কি, এবং এর উদাহরণ যদি মানে দেখেন তাহলে দেখবেন যে এই যে দুইটা উদাহরণ নাগরিকত্ব আইনের কথা বলছে, 75 ওইটা আমি পরে যাচ্ছি আস্তে আস্তে। এইটা হলো সাংবিধানিক আইন বলতে কি বোঝায়, এটাই সেই সাংবিধানিক আইন। এবার আমরা দেখবো বাংলাদেশের সংবিধানের ইতিহাস আমরা দেখার চেষ্টা করবো। সংবিধানের ইতিহাস কি, যে সংবিধান রচনার উদ্দেশ্যে 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। মানে সে স্বদেশ প্রত্যাবর্তন করে একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করে, যে এই অস্থায়ী সংবিধান আদেশটা মাধ্যমে দেশ চলবে। পরবর্তীতে 72 সালের 23শে মার্চ বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করে। মানে একটা অস্থায়ী সরকার আদেশ এবং সেই অস্থায়ী সরকারের একটা গণপরিষদ আছে, মানে এই সংসদের মতো আছে, এবং তাদের নিয়ে এটা চালু করা হয় 1970 সালের ডিসেম্বর ও 71 সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হয়। এই গণপরিষদের সদস্য ছিল 469 জন, মানে 70-এর নির্বাচনে, 70-এর নির্বাচনে। তো পরবর্তীতে 66টি আসন খালি হয়ে যায়, মানে এরা বাংলাদেশের প্রতি সমর্থন জানায়নি, এরা পশ্চিম পাকিস্তানের প্রতি সমর্থন দেখাইছে। দ্যাটস ওয়াই আপনার 66টি আসন খালি হয়ে যায় এবং 403 জনে দাঁড়ায়, এবং গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, এবং 11 এপ্রিল একটা খসড়া সংবিধান কমিটি প্রণয়ন করা। এই কমিটি 34 জনের, এবং প্রধান ছিলেন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন, এবং বাংলাদেশের প্রধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন করা হয় 12 অক্টোবর 1972 ডক্টর কামাল হোসেন কর্তৃক, এবং 4 নভেম্বর 1972-এ বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয়, যে কথাটা আমাদের প্রস্তাবনায় বলা আছে, এবং কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর থেকে। তো আগে যে নির্বাচনটা হয়েছিল ওদেরকে দিয়ে একটা গণপরিষদ বানায়, ওইখানে যা সংবিধান লেখাইছে। পরবর্তীতে 16 ডিসেম্বর থেকে যে সংবিধানটা কার্যকর হয়েছে, এবং তার আগে বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। ঠিক আছে, তার আগে বাংলাদেশে একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। ওকে, তো এটাই ছিল সংবিধান রচনার ইতিহাস। তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? পরীক্ষা এইভাবে দিতে পারে যে বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস লিখো, তখন আপনার এই জিনিসটা লিখতে হবে। সাংবিধানিক আইন বলতে কি বোঝো, সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝো, সংবিধানের প্রিম্বেল বা প্রস্তাবনা বলতে কি বোঝায়, সেটা আমরা লিখছি। তো পরীক্ষা সরাসরি অনেক সময় দেয় যে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা লিখো। তো দিলে ওই যেটা আমি একটু আগে পড়ালাম সেটা আবার এখানে লেখা আছে। তো এটা আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। একটু ওয়েট করেন, একটু চেঞ্জ হবে হয়তো প্রস্তাবনা, তো যেভাবে প্রস্তাবনা থাকবে সেইভাবে আপনারা মুখস্থ করেন, ওইটাই লিখেন। আপাতত লাগতেছে। আচ্ছা, তো এই পর্যন্ত তো গেল, আমরা এই পর্যন্ত দেখলাম ভালো করে। এবার আমরা আসি বাংলাদেশের সংবিধানের কি কি সংশোধন করা উচিত। সংবিধানের কি কি সংশোধন করা উচিত? তো এমনিতেই আমরা তো সংবিধান সম্পর্কে অনেক কিছু জানি, যে কি করা উচিত না করা উচিত। আমরা সবসময় বলি তো সংবিধান অনুযায়ী কি কি করা উচিত। এখানে লেখা আছে 72-এর সনের মূল চেতনায় ফিরে যাওয়া উচিত। তো এইটা ধরেন আমরা তো 5 আগস্টের আগে লেখা, তো এই কথা লিখছি, তো এইটা এখন আমরা লিখবো না। তো একটা জিনিস যদি আপনি জানেন ভালো করে যে এই জিনিসে এইটা 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 বা এই ধরনের ঘটনা আছে, তাইলে না ওইটা বলতে পারবেন যে এই জিনিসগুলা মানে চেঞ্জ করা উচিত। তো এটা আপনি পুরো সংবিধান যখন যাবেন তখন নিজের মতো করে লিখতে পারবেন যে এই এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত। তো এগুলো খুবই ডাইনামিক এবং খুবই দ্রুত চেঞ্জ হয়। তো ওইভাবে আমরা পড়ার সময় লিখে ফেলবো
যে মানে কি কি বিষয় চেঞ্জ করা উচিত। তো আমাদের সংবিধানের যে প্রস্তাবনা গুলো দিছে যে এটা এটা চেঞ্জ করা উচিত, তো ওইটাই তো আমার হলো মানে চেঞ্জ করা উচিত সংবিধান, এই জিনিসগুলো প্রস্তাবনা আছে। তো এটা আমরা পরের ক্লাসে মানে দেখবো যে আসলে কি কি চেঞ্জ করা উচিত। তারপরে আমরা একটু এমনি মোদ্দা কথায় আমরা বলি সংবিধানের কি কি চেঞ্জ করা উচিত। একটু মোদ্দা কথায় যদি আমরা বলি যে এই জিনিসগুলো সংবিধানে চেঞ্জ করা উচিত, যে আমরা চিন্তা করি। হ্যাঁ, প্রথমত একদম একদম ফান্ডামেন্টাল ওয়াইজ যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা সুস্পষ্ট করা উচিত। হ্যাঁ, কিরকম ধর্মনিরপেক্ষতার ব্যাপার সুস্পষ্ট করা উচিত, কারণ আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার সংবিধানটা আছে, এক্সিস্টিং সংবিধান, সেখানে এইখানে লেখা আছে যে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এখানে কি বলছে দেখেন, আহ, ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, এগুলা করা যাবে না ধর্মনিরপেক্ষতা। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার এবং কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য এবং তার উপর নিপীড়ন চালানো যাবে না। এটা আমার কাছে কনসার্ন না, আমার কাছে হচ্ছে রাষ্ট্র কর্তৃক যে কোনো ধর্মকে মর্যাদা দান এবং সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। হ্যাঁ, এটা আমরা বলছি যে এটা আমরা অফ করে দেবো, বাট দেখেন সংবিধানের শুরুতেই আবার আমরা লিখে রাখছি বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা তো শুধু মুসলিমদের জন্য, আল্লাহর শুধু মুসলিমরা ডাকে। আচ্ছা, আল্লাহ না হয় বুঝে নিলাম যে এটা সর্বোচ্চ বোঝাচ্ছে, সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, বাট বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, সেই দুইটা জিনিস কনফ্লিক্ট হয়ে গেল না? আবার দেখেন এখানে বলা আছে দুইয়ের কথে রাষ্ট্র ধর্ম, কি বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করিবে। হ্যাঁ, আচ্ছা, তো রাষ্ট্র ধর্ম ইসলাম বলা আছে, ধর্ম নিরপেক্ষতা বলা আছে ভারতে, ও মানবাধিকার সরি ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে, ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা বলা আছে। হ্যাঁ, তো এই কনফ্লিক্ট হয়ে গেল না, রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ ধর্মকে মর্যাদা প্রদান। হ্যাঁ, সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম স্পিচ। হ্যাঁ, কমিউনিজম হয়ে গেল ভারতে। হ্যাঁ, দা গ্রান্টিং বাই দ্য স্টেট পলিটিক্যাল স্টেটাস ইন ফেভার অফ এনি রিজন। তাহলে কি ব্যাপারটা কি বুঝতে পারলেন যে আমাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে সংবিধানের মধ্যে একটা বড় ধরনের ত্রুটি আছে। এক তিন জায়গায় তিন রকম কথা বোঝা গেছে। এবার তারপরে আচ্ছা, আমরা তো প্রবলেম দেখতেছি একটা একটা করে প্রস্তাবনার পরে। তো এটা একটা ধর্মনিরপেক্ষতা নিয়ে ব্যাপারটা সুস্পষ্ট করা জরুরি। তো এবার আমরা আসি, সেটা হলো যে সংবিধানের জাতীয়তাবাদ বিতর্কের অবসান ঘটানো। জাতীয়তাবাদ বিতর্ক কি বিতর্ক সেটা দেখি। জাতীয়তাবাদ বিতর্কটা হইল যে দেখেন এখানে বলা আছে যে আমরা নাগরিকত্ব, এখানে বলা আছে বাংলাদেশের নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত হবে, নিয়ন্ত্রিত হবে, এবং বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বা নাগরিক হিসেবে বাংলাদেশি। তো এই জাতীয়তাবাদ বিতর্কটা, এটা তো একটা থিম, এটা একটু দেখেন। আর সাথে আরেকটা জায়গায় আপনার নিয়ে যায়, দেখেন এখানে কি বলা আছে, জাতীয়তাবাদ নয়, এখানে বলা আছে দেখেন ভাষাগত এবং সাংস্কৃতিক একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ হইয়া সংগ্রাম করিয়া জাতীয় মুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছে, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তো আমরা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। কারণ বাঙালি তো পশ্চিমবঙ্গেও আছে, তারা কি আমাদের সাথে না? তারা আমাদের সাথে না। আর বাংলাদেশের মধ্যে
বিভিন্ন উপজাতি আছে না, পাহাড়ি, হ্যাঁ, তারপর সমতলে মারমা, সাঁওতাল, চাকমা, ত্রিপুরা, তো তারা তো বাংলাদেশী। তাদের স্বীকৃতি কি দেয়া আছে? আমাদের জাতীয়তাবাদের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা জাতি হিসেবে দেয়া আছে, বাঙালি জাতি হিসেবে। বাংলাদেশি হিসেবে কিন্তু দেওয়া নেই যে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী অংশ। এবং পশ্চিমবঙ্গের লোক তারা তো বাঙালি, তারা কি যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে করে নাই? তো বুঝতে পারছেন না? বোঝা যায়নি জাতীয়তাবাদ যে ব্যাপারটা, সেটা নিয়ে ঝামেলা। বোঝা গেছে না, যায় নাই? আচ্ছা, বোঝা যায় নাই। এবার আমি আপনাকে বলি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবে। তো আমরা যে কাজটা করছি সেটা হলো যে বাংলাদেশের জনগণ না বলে শুধু বাঙালি জনগণকে বলছি। তো মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করছে এদের মধ্যে আমরা তারামন মহিলা মুক্তিযোদ্ধা, আপনার এক উপজাতি মহিলা মুক্তিযোদ্ধা আছে না, বীর প্রতীক খেতাব প্রাপ্ত, কি নাম তার, করছেন না? তারামন কাকন বিবি বা মুক্তি বেটি যাকে বলা হতো, সে খাসিয়া সম্প্রদায়ের। তো এখানে তার স্বীকৃতি হইলো, এখন তো জাতি হিসেবে আপনি বললেন, হ্যাঁ, জাতি তার স্বীকৃতি তো হয় নাই। আচ্ছা, আবার উইকেচিং মারমা ছিল মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত পাহাড়ি, ইউকেচিং মারমা, হ্যাঁ, তার তো খেতাব হইল না। আপনি বাঙালি বললেন, তাহলে বাঙালির একটা বড় পোর্শন পশ্চিমবঙ্গে থাকে না, যাদের ভাষাগত এবং সাংস্কৃতিক আমাদের সাথে মিল আছে, হ্যাঁ, তাহলে বাঙালি মানেই মুক্তিযুদ্ধ করছে ব্যাপারটা তা না, বাংলাদেশি লোকজন মুক্তিযুদ্ধ করছে। তো আমরা জাতি হিসাবে কি বাঙালি, এর থেকে বড় ইস্যু আমরা জাতি হিসেবে বাংলাদেশি, জনগণ বাংলাদেশি। তো এই কথাটা আমরা স্বীকৃতি আমাদের দরকার ছিল, আমরা ওই স্বীকৃতিটা নিই নাই বা কাজে লাগাই। নাগরিকত্ব বাংলাদেশি, জাতি হিসেবে বাঙালি। ওদের স্বীকৃতিটা কই? হ্যাঁ, এখানে জাস্ট কি বলা আছে, জাতীয়তাবাদে কি বলা আছে, তো এখানে এই জিনিসটা বলা থাকা লাগবে না জাতীয়তাবাদ ইস্যুতে, যে ভাষাগত এবং সাংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংগ্রাম। তো বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংগ্রাম, সংকল্পবদ্ধ হয়ে সংগ্রাম করিয়া জাতীয় মুক্তির মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে। খালি বাঙালি জাতি তো করে নাই, তাহলে তাদের স্বীকৃতিটা কোথায়? এটা একটা কনফ্লিক্টের জায়গা, যে আপনি কি জাতি হিসাবে আমাদেরকে কাউন্ট করবেন না আমাদের ভূখণ্ড অনুযায়ী আমাদের কাউন্ট করবেন? আমাদের তো জাতি হিসাবে বাঙালি এটা লেখার দরকারই ছিল না, কারণ তাহলে তো আমরা বিভিন্ন যে সত্তা আছে, মানে আমার টোটাল জনগোষ্ঠীর কত পার্সেন্ট উপজাতি বলেন তো? আমার যদি 16 কোটি লোক হয়, হ্যাঁ, 16 বা 17 কোটি লোক হয়, এটার 1% উপজাতি, তো 1% বাদ দিচ্ছি। এবং এই জাতীয়তাবাদের যে মূল থিম, সে মূল থিম থেকে বের হয়ে গেছে, মূল থিম থেকে বের হয়ে গেছে। জাতীয়তাবাদ বিতর্ক এইটা অবসান করতে হবে। তাই 1% কত, 1 কোটি নাকি 16 লাখ, 17 লাখ লোকের বাদ দিয়ে দিচ্ছে। চারে আছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা, বিধান বাতিল। মানে জরুরি অবস্থা দেশে কখনো জারি করলে মৌলিক অধিকার গুলো অটোমেটিক স্টপ হয়ে যায়। কি কি মৌলিক অধিকার আপনার হলো স্টপ হয়ে যায় আমরা দেখি জরুরি অবস্থা জারি করলে? চলেন আমরা একটু দেখে আসি। এই মৌলিক অধিকার কত থেকে কত? জরুরি অবস্থা জারি করলে এই যে মৌলিক অধিকার গুলো আছে 36 থেকে 43, এখানে বলা আছে চলাফেরা, সমাবেশ, সংগঠন। 36, 37, 38, হ্যাঁ, চলাফেরা, সমাবেশ, সংগঠন, সাথে চিন্তা বিবেকের স্বাধীনতা মানে বাক স্বাধীনতা, পেশা ও বৃত্তি, এটা 45 হবে না, সরি ভুল হয়েছে, এটা 41 হবে। পেশা ও বৃত্তি, 42 সম্পত্তি অধিকারের যে অধিকার। জরুরি অবস্থা এগুলো সব কি হবে, আপনার বন্ধ হয়ে যাবে। বলছে যে এগুলা আপনার হলো জরুরি অবস্থায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এইটা একটা সংবিধানের কনফ্লিক্ট, এটা 40 হবে না, পেশা ও বৃত্তি অধিকার হবে হলো 40, এটা বন্ধ হয়ে যাবে। কয়টা মানে 40 হবে, এটা বন্ধ হয়ে যাবে।
চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, বিবেক, পেশা ও বৃত্তি বাদ হইল। এটা একটা সংবিধানের মেজর কনফ্লিক্ট, যে কেন বাদ হবে, ওয়াই। হ্যাঁ, এটা সংবিধানের একটা বড় ধরনের অসঙ্গতি, যে যত যাই হোক আমার মৌলিক অধিকার বন্ধ হওয়া যাবে না। এটা একটা কনফ্লিক্ট, বাট এটা রাখা হয়েছে যে জরুরি অবস্থা, এটা বন্ধ হবে। তারপরে চলেন, এই যে মৌলিক অধিকার বন্ধ হয়ে যাবে। স্পিকার নির্বাচন ব্যবস্থা করা উচিত। আমাদের যে স্পিকার, সংবিধানের যে আইনের প্রধান স্পিকার, সে সরাসরি পাওয়ারফুল, মানে সে সরাসরি নির্বাচন করা হয়। তো একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যাইতে হবে। প্রধানমন্ত্রী ও স্পিকারের ক্ষমতার ভারসাম্য। স্পিকার আইনের প্রধান, আর প্রধানমন্ত্রী হলো নির্বাহী বিভাগ বা এর প্রধান। এবার আমরা পরে আরো ভালো করে দেখবো। স্পিকার হলো আইন সভার প্রধান, আর হলো নির্বাচনের প্রধান। তো এদের ক্ষমতার একটা কনফ্লিক্ট লাগে আছে। সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ আমার হলো পরিবর্তন করতে হবে। ৭০ নম্বর অনুচ্ছেদ মানে আপনি যে পার্টি থেকে ক্ষমতা, মানে দল থেকে আপনি হলো প্রতীক নির্বাচন করবেন, সংসদে সেই দলের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন। এটা এইটা বন্ধ করতে হবে। এগুলো পরে যে আমরা আবার দেখবো, এই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি না। একই ব্যক্তি একাধিক আসনে নির্বাচন করে, দেখবেন যে একটা ব্যক্তি প্রথমে একটা আসনে একাধিক আসন থেকে নির্বাচন করে, পরে আবার একটা আসনে দাঁড়ায়, একটা ছেড়ে দেয়। এটা বাতিল করতে হবে। নারী সংসদ সদস্যরা, এই যে 50টা নারী আসন আছে, সেইটা যদি আমরা না দিই, আমরা যদি এরকম বলি যে একটা দল, হ্যাঁ, 300টা আসনের লোক দিবে, 300টার মধ্যে 50টা মহিলা দিতেই হবে, তাহলে কিন্তু আর এক্সট্রা করে 50 জনে বসাইতে হচ্ছে না। সরাসরি দলের মধ্যে থেকেই আমরা 50 জনকে নমিনেশন দিয়ে দিতে পারতেছি। সরাসরি নির্বাচনে আনা যায় নাকি, সেই ব্যবস্থা করতে হবে। এগুলোতে আমরা ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো, এই জন্য আমি এটা নিয়ে ডিটেলস আর বেশি কথা বাড়াই। তো এইগুলা হলো আমার সংবিধানের সংশোধনের ব্যবস্থা। তো আমি মোটামুটি 2, 3, 4 ভালোভাবে আলোচনা করছি, বাকিগুলো আপনি একটু মনে রাখবেন। আমরা এগুলো প্রশ্নই পড়বো, প্রশ্ন পড়তে যা তখন আমরা এগুলা আরো করে ফেলবো, যে কিভাবে এই ধর্মনিরপেক্ষতা, কিভাবে জাতীয়তাবাদ, জরুরি অবস্থা, এগুলো নিয়ে মানে আমাদের চিন্তা করতে হবে, সেগুলো আমরা দেখবো। ৭০ নম্বর ফ্লোর ক্রসিং, হ্যাঁ ঠিকই আছে, ফ্লোর ক্রসিং নামটা সুন্দর, তো ওই সবাই ফ্লোর ক্রসিং ফ্লোর ক্রসিং বলে। আচ্ছা, তো এটা আর লাগবে না, যে 72 সংবিধানে চেতনায় ফিরে যাওয়ার মূল বিষয়, এটা আর লাগবে না, এটা দরকার। সংবিধানের ১৬ সংশোধনী বিল, এইটাতে আমরা পরে ঢুকবো। ১৬ সংশোধনীটা এখন অবৈধ বা বাতিল করে রাখছে, এটাতে আমরা পরে ঢুকবো। উল্লেখযোগ্য সংশোধনী, এটারও আমরা পরে ঢুকবো। উল্লেখযোগ্য সংশোধনী, কারণ কি সংশোধন হবে না হবে এগুলো আমরা পরে ঢুকবো, আপাতত এখানে ঢুকতেছে। এটা আপাতত ক্রস দিয়ে রাখবো আমরা, উল্লেখযোগ্য সংশোধন, হ্যাঁ, এটা আমরা আপাতত দেখতেছি। এবার বাংলাদেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে কি বলা আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ধর্ম নিরপেক্ষতা, তো সংবিধানের ধর্ম নিরপেক্ষতার এখানে বলা আছে যে বাংলাদেশের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা আছে। তো এটা আমরা অলরেডি দেখছি। সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্রপতি কোনো বিশেষ ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করবে না, ধর্মীয় উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না, এবং কোন বিশেষ ধর্ম পালনকারীর ব্যক্তির বিরুদ্ধে বৈষম্য বা নিরূপণ বিরূপ করা যাবে না। আবার 38 নম্বর অনুচ্ছেদে, অনুচ্ছেদ নাম্বার 38-এ ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কোন সমিতি বা সংঘ গঠন করার অধিকার কারো নাই, এই কথা স্পষ্ট বলা আছে। 38 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরাসরি যে ধর্মীয়, সামাজিক বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অধিকার কারো, নষ্ট করার উদ্দেশ্যে কোন সমিতি বা সংগঠন করা যাবে না, সেটা 38-এ বলা আছে। 38-এ আমার হলো, যদি আমি দেখি 38 নাম্বারটা আরেকবার একটু গিয়ে, এখানে সংগঠনের স্বাধীনতা, এই যে 38 সংগঠনের স্বাধীনতা, এখানে ক্লিক করলে আমরা কি দেখবো, যে উহা রাষ্ট্র বা নাগরিকের বিরুদ্ধে বা অন্য কোন দেশের মানে এমন কোন সংগঠন করা যাবে না। দেখেন, এই যে উহার নাগরিক ধর্মীয়, সামাজিক বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে, যে ধর্মীয়
সংগঠনের এখানে কিন্তু এটা বলা আছে, এটা কিন্তু আমরা স্কিপ করে যাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর কি আছে? 41 বলা আছে কি দেখি একটু, ধর্মীয় স্বাধীনতা। এখানে বলা আছে দেখেন, প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম অবলম্বন পালন ও প্রচারের অধিকার আছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, সংরক্ষণ ও ব্যবস্থা করবে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তি নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে তার উপর উক্ত ধর্ম শিক্ষা গ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপসরণে অংশগ্রহণ বা যোগদান করিতে পারবে না। মানে বিদ্যালয়ে কাউকে জোর করে অন্য ধর্ম পড়াইতে পারবেন না। আপনার মসজিদ মন্দির প্যাগোডা যা আছে আপনার নিজস্ব মতো স্থাপনা রক্ষণাবেক্ষণের অধিকার আছে এবং আপনি নিজের ধর্ম প্রচার ও পালন করতে পারবেন। হ্যাঁ, মৌলিক অধিকারের ধর্মীয় স্বাধীনতা 41 বলা আছে। তো আশা করা যায় এবার ধর্মীয় ব্যাপারটা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ধর্মনিরপেক্ষর ব্যাপারটা সংবিধানের কোথায় কি বলা আছে, ধর্মনিরপেক্ষতা ক্লিয়ার বলা আছে। আচ্ছা, এবার আমরা ধর্মীয় স্বাধীনতার পরে নারী অধিকার নিয়ে দেখব। তো নারী অধিকার নিয়ে সংবিধানে কি কি বলা আছে সেটা হলো যে, 1 নম্বরে নারী অধিকারের কথা এখানে বলা আছে, সেটা হলো যে 19 অনুচ্ছেদের 3 দফায় বলা আছে মহিলারা সর্ব মানে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা আছে। 28-1 দফায় বলা আছে কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা নারী পুরুষ বা জন্মভেদের কারণে রাষ্ট্র কারো প্রতি বৈষম্য প্রদর্শন করবে না। 28-2 বলা আছে রাষ্ট্র ও জন গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে, এটা বলা আছে। এবং 28-4-3 বলা আছে ধর্ম, বর্ণ, এই যে নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের বিনোদনের স্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। সাথে কি বলা আছে দেখেন, 28-4 বলা আছে নারী ও শিশুদের অনুকূল বা সমাজের কোন অনগ্রসর অংশের উন্নতির অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইবে। এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। হ্যাঁ, এরকম কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করবে না যে না এটা নেওয়া হবে, এটা নিবৃত্ত করতেছে, এরকম কোনো কিছু করা হবে না। 65-3 এই যে নারীদের সংসদের স্থান এবং স্থানীয় শাসন প্রতিষ্ঠানে নারীদের ভূমিকার কথা বলা আছে। 29-1 সরকারি নিয়োগের লাভের সমতা, মানে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ করতে পারবে সেটার কথা বলা আছে। আর 59-59-ও সংসদের কথা বলা আছে, সেখানে আমরা ঢুকতেছি। তাহলে একটা একটা করে আমরা একটু দেখি কই কই বলা আছে। একদম ফার্স্টে যদি আমরা যাই, নিবৃত্ত করা মানে অংশগ্রহণ করতে না দেয়া। হ্যাঁ, তো চলুন আমরা একটু দেখি। প্রথমে আমার বলা আছে 19 নম্বরে সুযোগের সমতা। এখানে দেখা আছে দেখেন, সকল নাগরিক নারী পুরুষ সবাইকে বোঝানো হচ্ছে, সবাই সুযোগ লাভ করবে জাতীয় জীবনের সর্বস্তরে। এবং দেখেন, প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের জন্য সুষম সুযোগ সুবিধা নিশ্চিতের করিবার রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা গেল 19। 28 থেকে একদম টোটাল 19-এর পরে 28 থেকে আমার এখানে সুযোগের সমতা। 28 থেকে একদম কই বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 28 একদম সরাসরি বলা আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 4টা বলা আছে এই যে নারী পুরুষ ভেদে নারী পুরুষের সমান অধিকার লাভ। হ্যাঁ, তারপরে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে। তারপরে আবার 28-এ বলা আছে যে অনগ্রসর অংশ মানে নারীদের জন্য বিশেষ সুবিধা প্রণয়ন, এই ব্যবস্থাগুলা রাষ্ট্র করবে, এখানে বলা আছে। সাথে 27-এ বলা আছে দেখেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলে আইনের আশ্রয় লাভের অধিকার আছে, এই কথাগুলো বলা আছে। বলার পরে আপনার এবার 29 তো দেখলাম। এবার 59টা দেখি, চল 59 স্থানীয় শাসন। স্থানীয় শাসনের ক্ষেত্রে দেখেন, শৃঙ্খলা রক্ষা, জনসাধারণ রক্ষা,
এই যে স্থানীয় শাসনভার, স্থানীয় শাসনের সরাসরি আপনার হলো নারীদের কথা বলা নাই, বাট স্থানীয় শাসন মানে আমি আপনাদের কি বলছি, পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, এই ইউনিয়ন, এখানে এই যে নারী জনপ্রতিনিধি নির্বাচন করা হয় না, সেই কথাটা ওইখানে বেসিক্যালি বলা আছে যে এসব ক্ষেত্রে যে স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে যে নারী ক্ষমতায়নের যে ব্যাপারটা সব জায়গায় উল্লেখ করা আছে, নারীরা নির্বাচন করতেছে, সেই কথাটা এখানে বলা আছে। আর 65-তে সংসদ প্রতিষ্ঠা এখানে বলা আছে, দেখেন 65-তে যে সরাসরি এই একক হস্তান্তর ভোটে, এবং ওই যে 50 জন যে ইয়া করা আছে, এই দেখেন 50টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষণ থাকবে আইন প্রণয়নে। তো এইটা বলা আছে কততে, 65-তে। এইটা দ্বারা আমরা নারী ক্ষমতায়ন, সংবিধানের নারী ক্ষমতায়ন সম্পর্কে আমরা আইডিয়া পাইতেছি, সংবিধানের নারী ক্ষমতায়ন সম্পর্কে আইডিয়া পেলাম। তাহলে 59, 29, 65 এগুলোর মাধ্যমে পেলাম। এবং লাস্ট আর একটা জিনিস আমি দেখাই, আপনার যে ভোটার, হ্যাঁ, একদম আমাদের নির্বাচন একটা ভাগ আছে, যে নির্বাচনের এখানে বলা আছে একটা ভাগে, এই যে নির্বাচন প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার। দেখেন এখানে দেখেন 121-এ বলা আছে সংসদ নির্বাচনের জন্য সপ্তম ভাগে যে নির্বাচন আছে ওখানে একটি ভোটার তালিকা প্রণয়ন করবে। এখানে ধর্ম, জাত, বর্ণ, নারী পুরুষ ভেদে ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করা হইবে। কোন বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাবে না, মানে নারীদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করেন বা এইসব ওগুলো করতে পারবে না, মানে নারীদের ভোটে ইনক্লুড করতে হবে, 121-এ বলা আছে। তো এই কথাগুলা হলো আপনার আমার সংবিধানের নারীদের সম্পর্কে আমার এই কথাগুলা বলা আছে। বোঝা গেল? নারীদের নিয়ে সংবিধানে কি বলা আছে? ক্লিয়ার? নারী ক্ষমতায়নের ব্যাপারটা। একজন লেখছে যে কোশ্চিনস পড়াবেন কখন, তখন কি পড়াইতেছি বুঝি নাই আপনার কথা, একদমই বুঝতে পারিনি। ওকে, গেল। এবার আমরা এটার পরে দেখবো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কি কথা বলা আছে। তো পররাষ্ট্রনীতি নিয়ে ডাইরেক্টলি আপনার আমাদের সংবিধানের 25 নাম্বার অনুচ্ছেদে বলা আছে পররাষ্ট্রনীতি নিয়ে। চলেন কি বলা আছে, 25 আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতির উন্নয়ন। এখানে সরাসরি বলা আছে যে জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা নীতি হবে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি, এবং এই সকল নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগ এবং সাধারণ বা সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা চালাবো আমরা। এবং প্রত্যেক জাতির অভিপ্রায় অনুযায়ী বা পথ ও পন্থার মাধ্যমে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করবে, এটা আমরা সমর্থন করি। মানে আপনার চীনের মতো করে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করবে, উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মতো, রাশিয়া রাশিয়ার মতো, আমেরিকা আমেরিকার মতো, এটাকে আমরা সমর্থন করি। এবং যে কোনো প্রকার সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্য, এই সাম্রাজ্যবাদ ইসরায়েল চালাচ্ছে ফিলিস্তিনের উপর, ঔপনিবেশিকতাবাদ ও বর্ণ বৈষম্য, যে কোনো প্রকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায় সংগ্রাম, এই ফিলিস্তিনিদের সংগ্রাম, এগুলাকে আমরা সমর্থন করব। তো এইটা আপনারা একদম ঠাটা মুখস্থ করে ফেলবেন। ঠাটা মুখস্থ মানে একদম ঠাটা মুখস্থ, কোনো কথাবার্তা নেই, হ্যাঁ, একদম ঠাটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি সংবিধানের যে আহ আহ আপনার একে বলা আছে, দেখেন এখানে ক্লিক করলে যে এই জিনিসটা কই থেকে আনছি, লস অফ বাংলাদেশ, এই দেখেন এখানে ক্লিক করলে এই আইন দেখে, 2-এ যদি ক্লিক করে দেখেন সংশোধনের কত নাম্বার সংশোধনের মাধ্যমে এখানে দিছেন, ইনক্লুড করছে, এগুলো আসে। তো এগুলো একটু দেখেন এবং এটা একটু মুখস্থ করবেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে 2য় ভাগে 25-এ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতির উন্নয়ন। এবং এটার ইংলিশ কি, 25-এ যদি আমি যাই, ইংলিশটা কি দেখেন, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি। প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড
সলিডারিটি এর কথা সুন্দর করে এখানে বলা আছে। প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি। ঠিক আছে ভাইয়া, কথা বলা যায়? আচ্ছা, তো আমাদের পররাষ্ট্রনীতির কথা এখানে বলা আছে এবং এই সংক্রান্ত আইনের কথা বলা আছে। ওকে, তো আমরা মোটামুটি 50 মিনিটস পড়ে ফেলছি। এখন আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ, এবার বলেন যে আমি যেভাবে আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছি এভাবে যাবো না আমি টানতে শেষ করে দিব? বোরিং লাগতেছে নাকি সেটা আমারে বল। এভাবে আস্তে আস্তে যাবো নাকি টানতে শেষ করে দিব? আমি ইচ্ছা করে টানতে শেষ করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন লাস্ট এই কোশ্চেনটা এটা বলে আমরা শেষ। দেখেন মানে মোদ্দা কথা যদি বলি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালার প্রতি শ্রদ্ধা, মেইন থিম, আর্টিকেল 25। তো এবার চলেন আমরা সংবিধান কিভাবে সংশোধন করা হয় সেটা একটু দেখি। তো এই বিদ্যমান সিস্টেমটা হয়তো থাকবে না, বুঝছেন? সংবিধানের যে এখন সংশোধনের সিস্টেম, মানে যদি কোনো চেঞ্জ আপনি সংবিধানে করেন, তাহলে সংবিধানের 10ম ভাগে 142 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, কি লেখা আছে? তিনটা জিনিস। যে প্রথমে একটা বিষয় নির্ধারণ করতে হবে এবং এই জিনিসটাকে বলা হবে বিল। হ্যাঁ, এটা সংবিধানের কোন বিধি সংশোধন বা রহিত করা হবে তা স্পষ্ট উল্লেখ করবে। 2 নম্বরে এই বিলটা সংসদ কর্তৃক গ্রহণ করবে না করবে না সেটা জিনিসটা বুঝতে হবে। তো সংসদ কর্তৃক গ্রহণ বা অগ্রহণ মানে হলো সংসদ সদস্যদের মধ্যে 2/3 ভোটে এটা পাশ হইতে হবে। তারপরে ফাইনালি এই বিলটা, এটা বিল বলা হয় যে সংশোধনের, এটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয় এবং তিনি 7 দিনের মধ্যে অনুমতি দেন, এবং অনুমতি না দিলেও বিলটা অনুমতি দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। মানে রাষ্ট্রপতির আসলে বেশি ক্ষমতাই নেই। তো এই 3টে স্টেপে সংবিধান সংশোধন করা যায়। হ্যাঁ, এই 3টে স্টেপে সংবিধান সংশোধন করা যায়। তো আমরা যদি এখানে দেখি যে 142 নম্বরে এবার আমরা যাই, আমি একটু লোড নিই পেজটা। এই যে লোড নিচ্ছে, 142-এ যাই, চলো কি বলা আছে। এই যে 142 সংবিধানের সংশোধন ক্ষমতা, সংবিধানের সংশোধন ক্ষমতা, এই যে এখানে পুরো ডিটেলস বলা আছে যে প্রথমে আহ, সংসদের আইন দ্বারাই সংবিধানের বিধি সংশোধন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারবে। তবে শর্ত থাকে, সম্পূর্ণ একটা সুন্দর শিরোনাম থাকা লাগবে, 2/3 ভোটে গৃহীত হইতে হবে এবং তারপরে রাষ্ট্রপতি এই বিলটা অনুমোদন দেবে। এখানে কি বলা আছে? রাষ্ট্রপতির নিকট তাহা উত্থাপিত হলে উত্থাপনের 7 দিনের মধ্যে, না 7 দিন। এটা 7 দিন কোন বিলটা? যে বিলটা আপনার সংবিধান সংশোধনের বিল, সেটা 7 দিন। অন্যান্য বিল 15 দিন। বুঝতে পারছেন? অন্যান্য বিল 15 দিন আর এটা হলো 7 দিন। হলো। হুম। তো এবার আমরা সংবিধানের আহ এই 7-এর খ এখানে একবার বলছিল যে, এটা আপনাকে একটু দেখাই, সেটা হলো 7-এর খ। এখানে বলা আছে যে সংবিধানের সংযোজন। তো 142 নম্বরে যাই বলা থাক না কেন, মানে সংবিধান সংশোধন করা যায় যাই বলা থাক কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত বিধানবলী সাপেক্ষে 3-এর অনুচ্ছেদ, একাদশ ভাগের 150 সহ অন্যান্য মৌলিক কাঠামো বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ বা সংশোধন করা যাবে না। মানে এই জিনিসগুলোতে হাতি দেওয়া যাবে না, সে কথা বলা ছিল। তাহলে কোনগুলা বলা ছিল? সংবিধানের প্রস্তাবনা, যেটা আমরা অলরেডি পড়ছি। 1 নম্বরে অবস্থিত সকল অনুচ্ছেদ। একে কি কি অনুচ্ছেদ ছিল চলুন একটু দেখি। 1 নম্বরে কি কি অনুচ্ছেদ ছিল? প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্র ধর্ম, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রকৃতি, জাতির পিতার প্রকৃতি, প্রতিকৃতি, রাজনীতি, ধানী, নাগরিকত্ব, সংবিধানের প্রাধান্য,
হ্যাঁ, তারপরে মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মালিকানা নীতি, শ্রমিক ও শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এই যে জনস্বাস্থ্য, এগুলা সহ 25 পর্যন্ত যা আছে, হ্যাঁ, এগুলা আহ নবম ক ভাগে বর্ণিত বিধানবলী সাপেক্ষে। নবম ক মানে কি, এই জিনিসটা কি আপনাদের একটু আগে পড়াইছি আমি। নবম কটা, নবম ক মানে জরুরি অবস্থায় যে যে আইন আপনার হলো আহ অফ থাকে। হ্যাঁ, তো দেখেন নবম ক, এই যে নবম ক এর আহ একাদশ দ্বাদশ নবম ক, এই যে নবম কর জরুরি বিধানবলী সাপেক্ষে, এই যে নবম কয়ে দেখেন কি কি বলছে: 36, 37, 38, 39, 40, 41, এগুলা যে অফ থাকে জরুরি অবস্থা, এগুলা ছাড়া বাকি যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এবং 150 মানে কাটা 150 নাম্বার অনুচ্ছেদের কথা বলা ছিল। 150-এ কি আছে একটু দেখি। 150, এই যে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী। হ্যাঁ, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলীর এখানে স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ, হ্যাঁ, এই কথাগুলো বলা ছিল। তো এগুলা চেঞ্জ করা যাবে না বলে একটা মর্ম ছিল, বাট ফ্যাক্ট হলো এগুলা থাকবে না, এটা চেঞ্জ হবে শিওর 100-100। জাস্ট এটা আমি আপনাদেরকে একটু বললাম যে সংবিধান সংশোধনের এটা প্রসিডিউর, আর এই জিনিসটা অ্যাড করা ছিল হাতের ক এবং খ, এবং খতে বলা ছিল যে এটা সংযোজন বিয়োজন করা যাবে না। কিভাবে খতে এটা ছিল দেখেন, সাতের খতে এই কথাটা, এটা থাকবে না, এটা চেঞ্জ হবে শিওর, যে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য, এই যে এখানে বলা আছে দেখেন। 142-এ যাই বলা থাকুক না কেন, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত সাপেক্ষে তৃতীয় ভাগের অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ কোন বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধন অযোগ্য হইবে। ক্লিয়ারলি বলা আছে, একদম ক্লিয়ারলি বলা আছে। আচ্ছা, এবার আমরা সংবিধানের কোন কোন সংশোধনী পরবর্তী সংশোধনীতে আমরা পরে ঢুকবো, এগুলো তো আমরা হাতি দিব না, এগুলো আমরা একদম মানে পরে দেশ যখন নির্বাচিত সরকার হবে, নতুন সংবিধান হবে, সেইটা পঞ্চদশ সংশোধনী, এটা অলরেডি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এটার আমাদের আর কোনো দরকার নেই, পঞ্চদশ সংশোধনী অলরেডি বাতিল হয়ে গেছে, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই, হাইকোর্ট অলরেডি পঞ্চদশ বাতিল করে দিছে। আপনার কোন কোন সংশোধনী বাতিল হয়ে গেছে এগুলো আমরা জানি। চতুর্থ সংশোধনী এটা বাতিল হয়ে গেছে। পঞ্চম সংশোধনী আবার এটা অনেক কিছু আবার অ্যাড করা হচ্ছে, সো এখানে একটা ঝামেলা আছে বড় ধরনের। বাট একটা জিনিস অ্যাবসলিউটলি অ্যাড করা হয়েছে, সেটা হলো ত্রয়োদশ সংশোধনী। একটা জিনিস একদম অ্যাবসলিউটলি অ্যাড করা হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী। তো বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদে জাতীয়তাবাদী দল সরকার 1996 এই সংশোধনী আনে, 13তম সংশোধনী। এবং এখানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে একজন প্রধান উপদেষ্টা এবং অনধিক 10 জন উপদেষ্টা নিয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং রাষ্ট্রপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি কে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। এবং পঞ্চদশ সংশোধনী দ্বারা এটা বাতিল করা হয়, বাট বর্তমানে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল করে দিয়েছে টোটালি, তাই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসছে। এটা কততম সংশোধনী? 13তম সংশোধনী। 1996-এ বিএনপি এটাকে নিয়ে আসছিল। বুঝতে পারছেন, এটা হলো সেই 13তম সংশোধনী। তো এটা লাগবে, বাকিগুলাতে আমরা আপাতত হাত দিব না, কারণ এইখানে অনেক জিনিসপত্র 15 নাম্বার তো আমরা দেখবোই না, ওটা বাদ। খালি দেখলাম 13 নাম্বারটা, ওই জিনিসটা আবার ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, সংবিধানের সংশোধনের মধ্যে আমরা আপাতত যাব না, মৌলিক অধিকার দেখলাম। এবার আমরা দেখব সংবিধানে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে কোন বিষয়গুলো নিশ্চিতের কথা বলা আছে। সংবিধানে রাষ্ট্রের মূল কাজ হিসেবে কোন বিষয়গুলির কথা বলা আছে দেখেন। 24-এ বলা আছে কৃষক ও শ্রমিকের মুক্তি, কৃষক শ্রমিকের ব্যাপারে আলাদা ভাবে বলা আছে। 15-তে বলা আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। 16-তে বলা আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17-তে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 14, 15, 16, 17। এরপরে 18-তে আছে জনস্বাস্থ্য, নৈতিকতা। এবং আপনারা যে বাজি খেলে অনেকে, এই জিনিসটা যে ইলিগাল, সেটা এই যে 18-তে বলা আছে। তারপর আছে সুযোগের সমতা, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন, সেগুলোর কথা বলা আছে 24-এ। তা আমরা একটু দেখি
আহ কিভাবে বলা আছে চলেন সেটা রাষ্ট্রের মূল দায়িত্ব। এটা তো প্রজাতন্ত্র হিসাবে, এটা তো আমরা দেখলাম কি কি বলা আছে প্রজাতন্ত্রে। রাষ্ট্রীয় মূলনীতিতে বলা আছে দেখেন, এই যে 13 থেকে শুরু হয়েছে, 13 না 14 থেকে, এই কৃষক শ্রমিক মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা কি কি দেখেন, যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এগুলো রাষ্ট্র আপনার জন্য ব্যবস্থা করবে। যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন সামাজিক নিরাপত্তা। তো দেখেন, এই রাষ্ট্র সামাজিক নিরাপত্তা মানে এই যে সমাজসেবা অধিদপ্তর আছে না, ওরা বেকারত্ব ব্যাধি পঙ্গুত্ব জনিত কিংবা বিধবা ভাতা, প্রয়োজনীয় ব্যবস্থা, কর্মের অধিকার, আপনার যে কর্ম, তো বিশ্রাম বিনোদন, এই যে অন্ন বস্ত্র বাসস্থান, এগুলো কাজ রাষ্ট্র বলা আছে। এবং গ্রামীণ যে উন্নয়ন ও কৃষি বিপ্লব, মানে কৃষি ক্ষেত্রে যে আপনার এই যে শহর বা গ্রাম অঞ্চলে বিদ্যুতের যে, এগুলো কিন্তু সংবিধানেই বলা আছে। হ্যাঁ, তো এবার আপনি দেখেন, তো এই যে গ্রাম অঞ্চলে বিদ্যুৎকরণ করতে হবে, দেখছেন না বিদ্যুতের ব্যবস্থা, গ্রামে গ্রামে বিদ্যুৎ। হ্যাঁ, তো এই ব্যবস্থাটা ও এই যে কুটির শিল্প অন্যান্য শিল্পের বিকাশ, শিক্ষা যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্য উন্নয়ন, হ্যাঁ, এই সব কিছু গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের মাধ্যমে ঘটতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর অবৈতনিক ও মানে প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থাগুলা, রাষ্ট্র গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করবে। এখানে বালক বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথা বলা আছে। হ্যাঁ, সো আপনার শিক্ষা গ্রহণ আপনার করতেই হবে। হ্যাঁ, তারপর দেখেন যে নিরক্ষরতা দূরকরণের কথা একদম ক্লিয়ারলি বলা আছে, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার এখানে। তারপরে জনস্বাস্থ্য নৈতিকতা, এখানে দেখেন বলছে যে এই যে মদ খাওয়া বা মাদক পানীয় বা স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার, মানে গাঁজার কথা বলছে, এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, কণিকা বৃত্তীয় জুয়া খেলা, এগুলা সব নিষিদ্ধর কথা বলা আছে সরাসরি। আচ্ছা, তারপরে দেখেন 18 কতে জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা ছিল। তো এইভাবে এখানে মোটামুটি রাষ্ট্র আপনার কি কি করা লাগবে সেগুলো মোটামুটি বলে দিচ্ছে। জাতীয় স্মৃতি নিদর্শন, মানে যে মুক্তিযুদ্ধের স্মৃতি সহ বিভিন্ন যে স্মৃতিগুলো আছে, এগুলা আপনার যে মানে সংরক্ষণের ব্যাপার, এগুলো রাষ্ট্রই করবে। হ্যাঁ, তারপরে জাতীয় সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন রকম সাংস্কৃতিক আছে, ভাষা সাহিত্য শিল্পকলা, দেখবেন আমাদের ভাষা আন্দোলনের বাংলা ভাষা একাডেমি, সাহিত্য উন্নয়নের জন্য সাহিত্য পরিষদ, তারপরে শিল্পকলা একাডেমি, এগুলোর ব্যবস্থা রাষ্ট্রই করবে। তো এই ব্যাপারগুলা বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে বলে রাখছে এগুলা। তাহলে এটা কিন্তু একটা অসঙ্গতি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বললাম রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের মৌলিক দায়িত্বের বিষয়গুলো কি, মৌলিক দায়িত্বের বিষয়গুলো এগুলা কিন্তু মানে দুঃখজনক ব্যাপার হলো মৌলিক আহ বিধানগুলা এগুলাকে বলা হলেও, এগুলাকে মৌলিক বিধানগুলো, এগুলো কার মধ্যে ঢুকায় রাখছে দেখেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এগুলো লিখে রাখছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এগুলো লিখে রাখছে, জনস্বাস্থ্য গ্রামীণ উন্নয়ন, হ্যাঁ, এগুলো লিখে রাখছে। আচ্ছা, তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তো এই মূলনীতি গুলো মানে এই মূলনীতি এখানে আরেকটা সেকশন করা যাইতো, করে দেওয়া যাইতো, এটা একটা ডিসক্রিপেন্সি, বাট এটা যেহেতু রাষ্ট্রের মানে একদম দায়িত্ব, সো এটা মূলনীতির মধ্যে লিখে রাখছে যে রাষ্ট্রের দায়িত্ব এগুলা, অধিকার ও কর্তব্য রূপে। হ্যাঁ, এবং দেখেন এইখানে এই উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা বা নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের সংস্কৃতির ব্যাপারে বলা আছে। এটা আমি রিটেন যারা আমার আগে ক্লাস করছে তাদেরকে আমি এটা পড়াইছিলাম, যে এখানে বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করা, সে ব্যবস্থাটা এখানে করে রাখছে। হুম, আচ্ছা, তো এটা গেল। এবার আমরা দেখবো ন্যায়পাল। ন্যায়পাল জিনিসটা কি, সংবিধানের 77 নম্বরে ন্যায়পাল সম্পর্কে বলা আছে। তো ন্যায়পাল জিনিসটা আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করতেছে। আগে ন্যায়পাল জিনিসটা ওরকম ছিল না, এখন আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করতেছে ন্যায়পাল। তো এই ন্যায়পালের এখানে কি বলা আছে চলেন আমরা একটু দেখে আসি। সেটা হলো যে আহ ন্যায়পাল কে, কারা, ন্যায়পালের কাজ কি। হুম, তো
আমরা যদি এটা দেখি, তো এখানে দেখতে পারবেন যে ন্যায়পাল কি, যে সরকারের প্রশাসনিক বিভাগে বিভিন্ন ব্যক্তিগত দপ্তরের কাজের অনুসন্ধানের দায়িত্বের ব্যক্তিকে, নিয়োজিত ব্যক্তিকে ন্যায়পাল বলে। হ্যাঁ, এই মেয়াদকাল 3 বছর এবং সংবিধানের 77 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এই ন্যায়পালের কথা বলা আছে। ন্যায়পালে একজন হবে যিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের ন্যায় বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবে এবং জাতীয় সংসদের 2/3 ভোটে তাকে অপসারণ করা যাবে, তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। কি সুপ্রিম পাওয়ার। হ্যাঁ, আচ্ছা। তিনি একজন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, দক্ষ, সৎ এবং আইনাজ্ঞ ব্যক্তি হবেন এবং তার কাজ হবে জনগণের যে কোনো অভিযোগ সুষ্ঠু তদন্ত করা এবং মন্ত্রণালয়ে সরকারি বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মকাণ্ড সম্পর্কে তত্ত্বাবধান করা। ন্যায়পাল যদি মনে করেন যে অভিযোগকারী ব্যক্তির অভিযোগ সত্য, তাহলে লিখিতভাবে সরকারের নিকট তিনি সুপারিশ করবেন এবং আইন অনুযায়ী, অধিকার অনুযায়ী ন্যায়পালের কাজে বাধা দিলে 3 মাসের কারাদণ্ড বা 2,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এটা হলো ন্যায়পালের মানে ব্যাপারটা। তো ন্যায়পালটা বর্তমানে স্টপ করা আছে, বাট এটা আবার সামনে চালু করতে পারে ন্যায়পাল ব্যাপারটা। তো এখানে আপনি কি দেখেন, ন্যায়পালটা কোথায় বলা আছে? 77-এ বলা আছে। 77 কই? এই যে ন্যায়পাল। এবং এটা কার মধ্যে? আইন জাতীয় সংসদের মধ্যে বলা আছে ন্যায়পালে, মানে খুবই পাওয়ার দেওয়া তাকে ওইখানে রাখছে ন্যায়পাল। তো তারপরে আমরা দেখব যে সংসদের, জাতীয় সংসদের বিভিন্ন কমিটি, জাতীয় সংসদে বিভিন্ন রকম কমিটি থাকে। হ্যাঁ, আচ্ছা। তার মধ্যে একটা কমিটি হলো, আমি আপনাদের দেখাই, আহ সংসদ প্রতিষ্ঠা হওয়ার পরে 76 নাম্বারে এই কমিটির কথা বলা আছে, স্থায়ী কমিটি, সরকারি হিসাব কমিটি। এরা সরকারের টাকা পয়সার ব্যাপারে দেখে। আর একটা হলো বিশেষ অধিকার কমিটি। এরা সংসদ সদস্যদের বিভিন্ন অধিকার সংক্রান্ত ব্যাপারগুলো দেখে, বিশেষ অধিকার কমিটি। এবং 3-এ বলা আছে সংসদ কার্যপ্রণালী ভিত্তিতে অন্যান্য স্থায়ী কমিটি। এখানে বলছে সংসদ প্রয়োজন বোধে অতিরিক্ত স্থায়ী কমিটিও নিয়োগ করতে পারবে। মানে আপনার একটা কমিটি অবশ্যই থাকবে সরকারি হিসাব, মানে সরকারের টাকা পয়সা এগুলোর ব্যাপার চেক করার জন্য, আরেকটা থাকবে সংসদ সদস্যদের বিভিন্ন অধিকারের জন্য, এবং আরেকটা থাকবে বিভিন্ন কমিটি বিভিন্ন আহ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। তো সরকারি হিসাব কমিটির কাজ হলো যে সরকারের আয় ব্যয়ের উপর নজরদারি করা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনার কর্তৃপক্ষের দেওয়া অনুমোদন যথাযথ ছিল কিনা সেটা যাচাই করা। মানে ধরেন কেউ বলছে যে এখানে টাকা লাগবে, টাকাটা রাইট নাকি সেটা দেখে। এবং আমাদের সংবিধানের একটা জায়গায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে, যারা হলো বিভিন্ন আয় ব্যয়ের স্ক্রুটিনাইজ করে, বিভিন্ন আয় ব্যয় চেক করে। তো তাদের কথা বলা আছে যে যে কোনো নির্দিষ্ট অর্থ যে কাজে ব্যয় হয়েছে তা আইনানুগ ছিল নাকি সেটা চেক করা। হ্যাঁ, সেটা চেক করা আইনানুগ ছিল নাকি। এবং সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম ত্রুটি বিচ্যুতি পরীক্ষা এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়। এটা সরকারি হিসাব কমিটির কাজ। তো এটা একটা কমিটি। আর একটা ছিল বিশেষ স্থায়ী কমিটি। তাদের কাজ হলো কি, সংসদ সদস্যদের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করা, মানে কেউ কোনো ঝামেলা হচ্ছে না কোনো সংসদ সদস্যদের, বা সংসদ সদস্যদের যে বিভিন্ন অধিকার আছে বিভিন্ন এমপিদের সেটা দেখেন, মানে তাদের বিরুদ্ধে। এবং কোনো সদস্য যদি সংসদ অবমাননা করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় নাকি সেটা দেখা। এবং এখানে আরেকটা জিনিস বলা ছিল অর্থ বিল। 81-তে বলা আছে অর্থ বিল, অর্থ বিলের কথা। তাহলে আমরা স্থায়ী কমিটিটা দেখলাম, স্থায়ী কমিটিটার পরে এবার অর্থ বিলে আমরা যাচ্ছি। আগে স্থায়ী কমিটিটা দেখি। তাহলে এটা আমরা কত দেখলাম? 76-এ দেখলাম এই ব্যাপারটা। তো চলুন আমরা 76 নাম্বারে কি আছে এখান থেকে একটু দেখি। এই দেখেন, ন্যায়পালটা দেখছি, এবার হলো সংসদের স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির এই যে সরকার হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং কার্যপ্রণালীর বিধিতে অন্যান্য স্থায়ী কমিটি। এবং এদের যে যে কাজগুলো করে সেগুলো এখান থেকে আপনি একটু হালকা করে দেখে নিলে হবে। যেমন সাক্ষীদের হাজির বলবৎ করা, দলিলপত্র দাখিল করতে বাধ্য করা, খসড়া বিল অন্য আইনগত প্রস্তাব পরীক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, তো এটা হলো সংসদের স্থায়ী কমিটি সমূহ। আমরা এখানে দেখলাম সংসদের স্থায়ী কমিটি সমূহ। তো এই গেল স্ট্যান্ডিং কমিটি বা স্ট্যান্ডিং কমিটি মানে স্থায়ী কমিটি, সংসদের স্থায়ী কমিটি। এটা 76-এ ছিল স্থায়ী কমিটির কাজটা। এটা আইন বিভাগের অন্তর্ভুক্ত। এবার আমরা দেখবো অর্থ বিল। অর্থ বিল জিনিসটা কি? হ্যাঁ, তো অর্থ বিল 81-তে অর্থ বিলের কথা বলা আছে। এই অর্থ বিল হলো যে কোন জায়গায় কোনো কাজ করতে যাবেন, যে টাকা পয়সার ব্যাপার, সেগুলো এই অর্থ বিল মানে কাজ করে। তো অর্থ বিল কি, যে কর আরোপ মওকুফ, মানে কোন প্রতিষ্ঠানের উপর কর বসাবেন না মাফ করবেন সেটা, সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি ধার দান, সরকার ঋণ নিচ্ছে বা ধার দিচ্ছে সেটা তারা
দেখে। এবং সংযুক্ত তহবিল সংরক্ষণের সংযুক্ত তহবিলের অর্থ প্রদান বা নির্দিষ্ট করা। এখানে সংযুক্ত তহবিলটা কি সেটা আমি একটু পরে আসতেছি। এবং এই সংযুক্ত তহবিলের ওপর কোনো দায় আরোপ বা সংযুক্ত তহবিল বা সরকারি হিসাব বাবদ অর্থপ্রাপ্তি। তো এই অর্থ বিলের এখানে এই সংযুক্ত তহবিল ও সরকারি হিসাব, এই দুইটা জিনিস আগে আপনারা আমি বুঝাই দিই। সংযুক্ত তহবিলের কথা বলা আছে 74-1 74-1 সরি 74 বলছি 80-84 তো এখানে বলা আছে যে এই অনুসারে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক গৃহীত সকল ঋণ এবং কোন ঋণ হইতে প্রাপ্ত যে সকল অর্থ জমা হবে তাকে বলা হবে সংযুক্ত তহবিল, মানে টোটাল সরকারের অ্যাকাউন্ট। আর এরকম আরেকটা অ্যাকাউন্ট আছে যেটাকে বলা হয় 84-2 সরকারি হিসাব। এখানে বলা আছে কি এর মধ্যে তো সরকার যেগুলো রাজস্ব পাইলো, যেগুলো ঋণ নিল বা সরকার ঋণ দিছিল, ঋণ শোধ হয়ে যে টাকা পাইলো সেগুলা। আর এর মধ্যে এগুলা টাকার বাইরে যে বিভিন্ন টাকা, যেরকম বিভিন্ন সরকার আপনাকে মাঝে মাঝে যে জরিমানা করে না, বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডের অর্থ, হ্যাঁ, এই টাকাগুলোকে বলা হয় সরকারি হিসাব। তাহলে দুই ধরনের সরকারের অ্যাকাউন্ট আছে, একটা হলো সংযুক্ত তহবিল যেটা 84-1 বলা আছে, আর একটা আছে সরকারি হিসাব যেটা 84-2 বলা আছে সরকারি হিসাব। একটা হলো সংযুক্ত তহবিল আর আরেকটা হলো সরকারি হিসাব। ওকে, দুই ধরনের হিসাব আছে। এবং আমরা যদি পিছনে যাই তাহলে দেখব যে এই 84টা কোথায় আছে আমরা একটু দেখে নিই। চলেন, 84টা আমার আছে এখানে আইনের মধ্যে, দেখছেন আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত হিসাব, এর মধ্যে যে অর্থ বিল, এখানে অর্থ বিলের কথা বলা আছে, সরকার কিরকম অর্থ বিল নিয়ে কি করতে পারে সেটা সরকারের টাকা পয়সা রিলেটেড। এবং এই যে 84 সংযুক্ত তহবিল ও সরকারের প্রজাতন্ত্রের সরকারি হিসাব, এই সংযুক্ত তহবিল একটা হলো কি দেখেন, সরকার কর্তৃক বা সরকারের পক্ষে সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের হিসাবে সংযুক্ত হইবে। আর 84 কতে বলা আছে সরকার কর্তৃক ঋণ, কোন ঋণ পরিচালিত। 84 কটা হলো আপনার সরকারি হিসাব আর সংযুক্ত তহবিল, এবং পরেরটা হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই দুইটাই হলো সরকারের অ্যাকাউন্ট। ওকে, তো এই দুটো তো আমরা দেখলাম মোটামুটি। তাহলে আমরা মঞ্জুরি হিসাব দেখলাম। এবং এই 91 বলা আছে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি। তো সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি বলি। সংযুক্ত বা অতিরিক্ত মঞ্জুরি ব্যাপারটা হলো যে যদি কোনো জায়গায় দেখা যায় কোনো প্রকল্পে সরকার তো এখানে অর্থ বরাদ্দ দেয়, তো কোনো জায়গায় যদি দেখা যায় যে টাকা কম পড়ছে বা টাকা বেশি হয়ে গেছে, টাকা ওইখান থেকে কমাইতে হবে, তাহলে এই কাজটা করে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি। এই জিনিসটাকে সংবিধানের 91 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এটা সংবিধানের 91 নম্বর অনুচ্ছেদে বলা আছে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি। বোঝা গেল? তাহলে মোটামুটি সরকারের অর্থ বিল আমরা আইডিয়া পাইলাম, সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরিটাও দেখলাম, সংযুক্ত বিল বা সরকারি হিসাবে এটাও আমরা ক্লিয়ারলি বুঝলাম। ওকে, তাই মোটামুটি এটা বললাম, সংযুক্ত তহবিল বা সরকারি হিসাব মোটামুটি বলছি। এবার আমরা দেখব সাংবিধানিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদ। তো এখানে যে অ্যাটর্নি জেনারেল বলা আছে এটা নির্বাহী বিভাগে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকারি কর্ম কমিশন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং সাংবিধানিক পদ কোনগুলা দেখেন, রাষ্ট্রপতি 84-তে বলা আছে রাষ্ট্রপতি, এখানে বলা আছে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবগুলা। জেনারেল 64-তে বলা আছে মানে একদম সংসদ সদস্য, এবং স্পিকার, ডেপুটি স্পিকার, এরা সবাই হলো সাংবিধানিক পদ। এছাড়া আছে ন্যায়পাল, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এটা কতটা বলা আছে 94। সরকারি কর্ম কমিশন 173, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 27, নির্বাচন কমিশন 118, ন্যায়পাল 77। এই জিনিসগুলো এখানে বলা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো সাংবিধানিক পদ। তো আজকে আমরা এই পর্যন্তই যাব, এর বাইরে আর যাব না।